গত ভিডিওতে আমরা বলেছিলাম আমাদের লয়াল সাবস্ক্রাইবারদের জন্য একটি গিভওয়ে থাকবে। আজ আমরা সেই গিভওয়ের বিজয়ীর নাম ঘোষণা করছি। সেই ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজন ভাগ্যবান বিজয়ী নির্বাচন করা হয়েছে। বিজয়ীর নাম ওয়ালিদ আহমেদ আকিব। মজার ব্যাপার হলো তার নামও আমার নামের সাথে মিল আছে। তবে তিনি বিজয়ী হয়েছেন সবচেয়ে বেশি কমেন্ট করার কারণে। যারা এই গিভওয়েতে জিততে পারেননি তাদের মন খারাপ করার কোনো কারণ নেই। ভবিষ্যতে আপনারা আমাদের সাপোর্ট করলে এই চ্যানেলে আমরা আরও বড় বড় গিভওয়ে আয়োজন করার চেষ্টা করব। বিজয়ী ব্যক্তি দয়া করে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন। ইনশাল্লাহ আমরা আপনার উপহার আপনার ঠিকানায় পৌঁছে দেব। যদি গণতন্ত্রই মানবজাতির চূড়ান্ত মুক্তির পথ হয়, তাহলে প্রশ্ন হলো কেন আজও পৃথিবীর বেশিরভাগ মানুষ মুক্ত নয়? একটু থামুন আর নিজের চারপাশে একবার তাকান। কারণ আজ আমরা যে গণতন্ত্রকে পূজা করি তা কি সত্যি নিরপেক্ষ, নাকি এটি ক্ষমতার সবচেয়ে সুন্দর মুখোশ? 20 শতকের শুরুতে ফিরে চলেন। ভাবেন, একটা উপমহাদেশ, প্রায় 400 মিলিয়ন মানুষ, ভাষা, ধর্ম, সংস্কৃতি সব আলাদা। এই বিশাল মানব সমষ্টিকে শাসন করা ছিল পৃথিবীর সবচেয়ে জটিল কাজগুলোর একটি। ঠিক একই সময়ে পৃথিবীর রাজনৈতিক মানচিত্র বদলাতে শুরু করে। 1924 সালের 3রা মার্চ তুরস্কের গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি মোস্তফা কামাল আতাতুর্কের এক সিদ্ধান্ত, এক কলমের আঁচড়ে 1300 বছরের খেলাফত ব্যবস্থা বিলুপ্ত করে দেওয়া হয়। খলিফা দ্বিতীয় আব্দুল মজিদ শুধু একজন শাসকই ছিলেন না, তিনি ছিলেন বিশ্বের সুন্নি মুসলমানদের প্রতীকী নেতা। তার পতনের সঙ্গে সঙ্গেই একটি সভ্যতার রাজনৈতিক কেন্দ্র ভেঙে পড়ে। এরপর কি হলো? উম্মাহ আর এক থাকল না। একটি দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল অসংখ্য জাতিরাষ্ট্রে। জাতীয়তাবাদ ঢুকে পড়ল এমনভাবে যেখানে মুসলমান আর মুসলমান নয়, সে আগে তুর্কি, আরব, পাকিস্তানি, ইরাকি ইত্যাদি ইত্যাদি। কেন্দ্রহীন এই পৃথিবীতে গণতন্ত্র ঢুকে পড়ল একটি আদর্শ নয়, একটি আধিপত্য হিসাবে। গণতন্ত্র হলো মূর্খদের শাসন, কারণ এতে জ্ঞানী ও অজ্ঞের ভোট সমান। And she goes, and she lives, and she gets it. And Mom, I'm gonna do it, Mom. Can't do it. আধুনিক রাষ্ট্রের সকল ধারণাকে বদলে দিয়ে শুরু হলো শক্তি ও ক্ষমতা টিকিয়ে রাখার খেলা। চলুন দেখি আজকের এই সত্যটা আমাদের কোথায় নিয়ে যায়। আসসালামু আলাইকুম, আমি ওয়ালিদ আলবাস, আপনারা দেখছেন ওয়ালিদ এক্সপ্লেইন। Plato gives an example about democracy in his book, The Republic. Imagine you are at sea, and there is a ship with many people on board. Now the question is, who should steer the ship? You have two options. The first option is to hold a vote. Whoever receives the most votes will be given the responsibility of steering the ship. The second option is to find the person who is most skilled at sailing, someone who truly knows how to operate the ship. Plato says he would choose the second option, because the responsibility should be given to the person who actually knows how to steer a ship. If someone wins the election simply by getting more votes but does not know how to sail, the ship will sink, and everyone will die. In the same way, a state is like a large ship. The responsibility of running a state should not be given to just anyone. Instead, it should be entrusted to someone who is educated, experienced, capable of making sound decisions, and able to stand firmly for the welfare of the country and its people, even in the most difficult situations. Only such a person deserves the responsibility of governing a state. আধুনিক গণতন্ত্র এসেছে জন লুক, রুশো, মন্টেস্কুর চিন্তাধারা থেকে। ইউরোপের রেনেসা ও আলোকায়ন যুগের ফসল। ডেমোক্রেসি এর মূল ধারণা আসলে কি কি? প্রথম, জনগণের সার্বভৌমত্বের অর্থ হল চূড়ান্ত ক্ষমতার উৎস কেবলই জনগণ। রাষ্ট্র, সরকার বা শাসক কারো ক্ষমতা জন্মগত না। নির্বাচন ও সম্মতির মাধ্যমে জনগণই শাসনের বৈধতা পায়। 2, রাষ্ট্রের সীমাবদ্ধতা। রাষ্ট্র সর্বশক্তিমান না। সংবিধান, আইন ও প্রতিষ্ঠান দ্বারা রাষ্ট্রের ক্ষমতা নিয়ন্ত্রিত থাকে, যাতে সরকার ইচ্ছামতো নাগরিকের স্বাধীনতা বা সম্পদ হরণ করতে না পারে। 3, আইন সবার ঊর্ধ্বে। শাসক, বিচারক কিংবা সাধারণ নাগরিক সবাই একই আইনের অধীন। কেউ ব্যক্তিগত ক্ষমতা, পদ বা পরিচয়ের কারণে আইনের বাইরে নয়, আর এটাই হলো আইনের শাসন। 4,
ধর্ম রাষ্ট্রের বাইরে। রাষ্ট্র কোনো নির্দিষ্ট ধর্মের ভিত্তিতে আইন প্রণয়ন করে না। ধর্ম ব্যক্তিগত বিশ্বাসের বিষয়, আর রাষ্ট্র পরিচালিত হয় নিরপেক্ষ নীতিতে, যাতে সব নাগরিক সমানভাবে শাসন অধিকার পায়। এই 4টি নীতি আধুনিক উদার গণতন্ত্রের ভিত্তি। তবে এগুলোর বাস্তব প্রয়োগ সবসময় আদর্শ অনুযায়ী হয় না। ইতিহাস আমাদের চোখে আঙুল দিয়ে সেটাই দেখায়। তবে ইতিহাস একটা অস্বস্তিকর প্রশ্ন করে, এই গণতন্ত্র কি সবার জন্য ছিল? না, নারী ভোট দিতে পারেনি, কৃষ্ণাঙ্গরা মানুষ হিসেবে গণ্যই হতো না, দরিদ্রদের কণ্ঠ ছিল নীরব। তবুও এই ব্যবস্থাকেই সার্বজনীন নৈতিক মানদণ্ড বানানো হয়েছে। যেখানে ট্যাঙ্ক পাঠানো যায় না, সেখানে পাঠানো হয় সো কল্ড মানবাধিকার, গণতন্ত্র আর স্বাধীনতার ভাষা। সন্ত্রাসবিরোধী যুদ্ধের নামে যে ধ্বংস নেমে এসেছে, তার বোঝা বহন করেছে সাধারণ মানুষ। এই গণতন্ত্রই কি মানুষকে মুক্তি দিল, নাকি শোষণকে শুধু আরও বিষাক্ত বানালো? এখানে ইসলামের অবস্থান আলাদা। ইসলাম নিজেকে শুধু ধর্ম বলে না, বলে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কোরআন বলে, নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। সূরা আল ইমরান আয়াত 19। এখানে সার্বভৌমত্ব মানুষের নয়, একমাত্র আল্লাহর। মানুষ শুধু শাসক নয়, মানুষ দায়িত্বপ্রাপ্ত। খেলাফতে ছিল না জনপ্রিয়তা, ছিল না প্রতিযোগিতা, ছিল যোগ্যতা, তাকওয়া ও প্রজ্ঞার দায়িত্ব। প্রথম 4 খলিফা ক্ষমতা চাননি, ক্ষমতা তাদের কাছে চাপানো হয়েছিল। হ্যাঁ, পরে এই ব্যবস্থা বিকৃত হয়েছে, রাষ্ট্রযন্ত্র এসেছে, কিন্তু মনে রাখবেন, আদর্শ বিকৃত হওয়া মানেই আদর্শ ভুল নয়। এখানেই সংঘর্ষটা পরিষ্কার। গণতন্ত্রে আইন আসে মানুষের ইচ্ছা থেকে, আর ইসলামে আইন আসে স্রষ্টার পক্ষ থেকে। গণতন্ত্র ভোগবাদকে প্রাধান্য দেয়, আর ইসলাম ন্যায় ও দায়িত্বকে প্রাধান্য দেয়। প্লেটো নিজে একবার বলেছিলেন, গণতন্ত্র হলো অজ্ঞদের শাসন। অবাক হবেন না, ইসলামী নেতৃত্বের ধারণা প্লেটোর দার্শনিক রাজার ধারণার কাছাকাছি। If you're an American who hates Islam, I can prove to you that Sharia law would be better for America than our current democracy system. Number one, there would be no interest-based banking system. This would mean no student debt, no credit cards, no housing collapses, which is literally destroying our economy right now. Number two, there's actual punishments for crime. Our current judicial system puts criminals in jail and then puts them back out on the streets and doesn't actually solve the problem. Sharia law has real punishments, crime would plummet. Number three, zakat would solve poverty. We have a major poverty issue in America. And under Sharia law, the rich people like Mark Zuckerberg and Elon Musk would be required to take care of the poor people. Number four, we would have no gambling and no prostitution. These are 2 things that are destroying the nucleus of the American family. Number five, women would finally have rights and be protected. In America, they are used as marketing objects to make corporations money and to screw over the women and to screw over the average man. Now don't get emotional, okay? I'm an American. I love my country, but I would love to see America use Sharia law. Let's take a second to look at prospering Islamic nations. Places like the UAE and Bahrain, they have the best economy, they are the safest, and they have the happiest population. If you disagree with me, you are just uneducated. This is not my opinion. These are stats, and you can't argue with stats. আজকের পৃথিবীতে একবার তাকান, শক্তিশালী রাষ্ট্র আইনের ভাষায় দুর্বলদের দমন করছে। আগে নিপীড়ন ছিল দৃশ্যমান, আজ তা কাঠামোগত ও বৈশ্বিক। তাই প্রশ্ন আবার ফিরে আসে, ইসলামী শাসন ব্যবস্থা কি একটি বিকল্প হতে পারে? কিন্তু সাবধান, কোনো ব্যবস্থা নিজে নিজে ন্যায় আনে না। ন্যায় আসে নৈতিকতা, নেতৃত্ব ও দায়িত্ববোধ থেকে। নবযুগ মুসলিম উম্মার আল কোরআন সংবিধান ঘোষণাকারীকৃত 5/8/2024 ইংরেজি নতুন বাংলাদেশের নবীন খলিফা বলছি। কি আরে বলুন কি নবীন খলিফা বলছি। গণতন্ত্র যেমন দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, ঠিক তেমনি খেলাফতও হতে পারে। ইতিহাস কখনো মিথ্যা বলে না। তাই প্রশ্নটা আসলে এটা নয় কোন ব্যবস্থা ভালো, প্রশ্নটা হলো আমরা কেমন মানুষ এবং কাদের কাছে ক্ষমতা তুলে দিচ্ছি। ঠান্ডা মাথায় ভাবুন, কারণ উত্তরটা আপনার ভবিষ্যৎ ঠিক করবে।